আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সায়েন্স টিউটরে উইথ মাহিদের পক্ষ থেকে। আজকে আজকের বিষয় হলো ফিলোসফি। আমরা চ্যাপ্টার 1-এ যে জিনিসগুলো জানবো সেই জিনিসগুলোর মধ্যে ফার্স্ট যে টপিকটা সেটা হলো আমাদের ফিলোসফি জিনিস বলতে কি বোঝায়। দেখো, ফিলোসফি ওয়ার্ড বেসিক্যালি দুটো ওয়ার্ড নিয়ে গঠিত, একটা হলো ফিলো আর একটা হলো সোফিয়া। ফিলো মিনস হলো লাভ অ্যান্ড সোফিয়া মিনস হলো উইজডম। এখন লাভ বলতে কি বোঝায় অ্যান্ড উইজডম বলতে কি বোঝায়? লাভ হলো একটা স্ট্রং ডিজায়ার অর অ্যাট্রাকশন ফর অ্যান অবজেক্ট, অ্যান্ড উইজডম বলতে বোঝায় কারেক্ট অ্যাপ্লিকেশন অফ নলেজ। আমরা জ্ঞান বা যে জিনিসগুলো আমরা জানবো সেই ইনফরমেশনগুলোকে আমরা কিভাবে বা জ্ঞানগুলোকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সঠিক জায়গায়, সেগুলোকে বলা হয় উইজডম। আর লাভ মিনস হলো ভালোবাসা, বা যেটাকে আমরা বলে থাকি কোনো একটা অবজেক্ট পাওয়া বা সেই জিনিসটাকে চাওয়ার জন্য আমাদের অনেক বেশি একটা ডিজায়ার যেটাকে থাকে। সো এই ফিলোসফি জিনিসের যদি আমরা ব্রাঞ্চ নিয়ে আলোচনা করি, ফিলোসফির বেসিক্যালি ব্রাঞ্চ হলো পাঁচটা। অ্যান্ড ফিলোসফির পাঁচটা ব্রাঞ্চের মধ্যে ফার্স্ট হলো নেমলি, সেকেন্ড হলো লজিক, থার্ড হলো অ্যাস্থেটিক্স, ফোর্থ হলো পলিটিক্স, অ্যান্ড ফিফথ হলো মেটাফিজিক্স। আমরা লজিক নিয়ে যদি জানতে চাই তাহলে হোয়াট ইজ লজিক? লজিক হলো the study of ideal method of thought, argument and analysis. সো আমরা কোনো একটা জিনিস যদি চিন্তা করি, কোনো একটা জিনিস নিয়ে যদি তর্ক বিতর্ক করি, বা কোনো একটা জিনিস নিয়ে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা লাগে সেটা হলো লজিক। আমরা লজিক বা এই জিনিস ছাড়া আসলে কোনোভাবে এই থট বা আর্গুমেন্ট বা অ্যানালাইসিসগুলো করতে পারবো না, বা বেসহীন মনে হবে, ভিত্তিহীন মনে হবে। সো থার্ড যে জিনিসটা ফিলোসফির ব্রাঞ্চ সেটা হলো অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্সের আরেকটা নাম আমরা জানতে পারি যে ইথিক্স। আমাদের যে কোর্সটার নাম ইথিক্স, সো সেটা হলো এই অ্যাস্থেটিক্স হিসাবে আমরা বলতে পারি। এটা বেসিক্যালি হলো আমাদের কন্ডাক্ট বা ফর্ম, এটা নিয়ে যে আলোচনা সেটাকে বলা হয় অ্যাস্থেটিক্স। দেন যে নেক্সট টপিক সেটা হলো পলিটিক্স। সো পলিটিক্স বলতে কি বোঝায়? পলিটিক্স বেসিক্যালি একটা গভর্নমেন্ট, একটা সিটি বা একটা স্টেটকে ইন্ডিকেট করে। সো একটা স্টেট বা একটা সিটি বা একটা গভর্নমেন্টের নিয়ে যে ডিটেলস আলোচনা বা যে পড়াশোনা সেটাকে বলা হয় পলিটিক্স। ফিফথ হলো মেটাফিজিক্স। মেটাফিজিক্স আসলে আমরা যে জিনিসগুলো দেখতে পারি না বা আমাদের অগোচরে, যেমন মোশন বা স্পেস, এই জিনিসগুলো বা গড বা ক্রিয়েশন, এই সব জিনিসগুলো আসলে মেটাফিজিক্সে আলোচনা করতে হয়। এখন দেখো, আমাদের ফিলোসফিতে একটা কথা বলা হয় যে আমাদের জীবন বা লাইফ, এই লাইফে ইনিশিয়াল বা বর্ন অ্যান্ড ডেথ, এর মাঝে যে আসলে কোশ্চেনগুলো করা হয় জীবন নিয়ে, জীবন এবং মৃত্যুর মাঝে যত কোশ্চেনগুলো, সেই সবগুলোই আসলে ফিলোসফি অংশ। এখন ফিলোসফি ইজ এ প্রেসক্রিপটিভ সায়েন্স, যেটা অলরেডি আমরা জানি। প্রেসক্রিপটিভ সায়েন্স বলতে আসলে কি বোঝাচ্ছিলাম? প্রেসক্রিপটিভ হলো অলরেডি এটা প্রেসক্রিপ্ট বা কেউ একজন বলে দিয়ে গেছে বা রিটেন ডকুমেন্ট আছে, সেটা আমরা আসলে ইথিক্সের পার্ট বা আমাদের একটা এর আগের টিউটোরিয়াল হোয়াট ইজ ইথিক্স সেটাতে আমরা ডিটেলস আলোচনা করছি। সো এই ভিডিওটা দেখার আগে তোমরা হোয়াট ইজ ইথিক্স সেটা দেখে নিতে পারো। এখন ফিলোসফির বেসিক তো গেল কথাবার্তা এটা। এখন আমরা যদি জানতে চাই যে ফিলোসফির সাথে এই ইথিক্স বা এই জিনিসের রিলেশনটা কি, সো একটা ফিলোসফির টার্ম আসলে জানা যায়, সেটা হলো একদিন একটা টিচার একটা স্টুডেন্ট মাল্টিন্যাশনাল কোম্পানি নিয়ে আসলে আলোচনা করতেছে যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আসলে দেশের জন্য ভালো কি খারাপ। সো একটা স্টুডেন্ট বলে যে না, এটা দেশের জন্য ভালো, সে অনেকগুলো পয়েন্ট দেয়, ব্যক্ত করে, এক্সপ্লেন করে। অ্যান্ড আরেকটা স্টুডেন্ট বলে যে না, এটা খারাপ, সে আরো অনেকগুলো পয়েন্ট এক্সপ্লেন করে। কিন্তু স্যার দুইটা স্টুডেন্টের ক্ষেত্রেই বলতেছে যে তোমরা দুইজনই রাইট। তখন তার ওয়াইফ সে বলে যে কিভাবে একটা পয়েন্টে দুইজনই আসলে রাইট হতে পারে। তখন টিচারটা আসলে বলে যে মাই ডিয়ার ওয়াইফ, ইউ আর অলসো রাইট। সো এই যে জিনিসটা, যে একটা জিনিস যে এই সত্য বা ইউ রাইট সেও রাইট, জিনিসটা যেমন বলা যায় অনেকের ক্ষেত্রে যদি আমরা বলি ডেথ পেনাল্টি, যে ডেথ পেনাল্টি কি ভালো বা খারাপ, অনেকে বলতে পারে যে জীব হত্যা মহাপাপ, আমাদের কাছে এটা রাইট নাই, সো সে এটার বিপক্ষে অনেকগুলো মতবাদ দেবে। আবার অনেকে বলতে পারে যে না, সে যদি কোনো একটা ক্রাইম করে, যে ক্রাইমটা আসলে অনেক বড় একটা ক্রাইম হয়, তাহলে সেই ক্ষেত্রে তার ডেথ পেনাল্টি আমরা অ্যাকসেপ্ট করে নিই। এই জিনিস নিয়ে দেখবা হিউম্যান রাইটস অনেক জায়গাতে ডিবেট ক্রিয়েট হয় যে আসলে এটা করা যাবে কি যাবে না। সো দুটো পয়েন্টের ক্ষেত্রে আসলে কোনটা ভুল কোনটা ঠিক, এটা আসলে কনক্লুশন টানা যায় না।
সো এই যে ফ্যাক্টরটা, এটা এক্সপ্লেন করতে ফিলোসফিতে বা ইথিক্সে দুটা টার্ম আছে, সেটা হলো ইথিক্যাল রিলেটিভিজম অ্যান্ড ইথিক্যাল অ্যাবসলিউটিজম। এখন এই দুটো টার্ম নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তার আগে জানা যাক যে ইথিক্স, আমরা অলরেডি একটা পার্ট করলাম যে ফিলোসফির পাঁচটা ব্রাঞ্চের মধ্যে একটা হলো অ্যাসথেটিক্স, সেখানে আসলে কোড অফ কন্ডাক্ট বা ফর্ম, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। এখন জানা উচিত যে ইথিক্সের আসলে ব্রাঞ্চগুলো কি। হোয়াট ইজ ইথিক্স, সেটা নিয়ে আমাদের একটা ডিটেলস ভিডিও অলরেডি আছে। সো ব্রাঞ্চেস অফ ইথিক্সের মধ্যে ফার্স্ট যে ব্রাঞ্চ সেটা হলো অ্যাপ্লাইড ইথিক্স, সেকেন্ড যে ব্রাঞ্চ সেটা হলো নর্মেটিভ ইথিক্স, থার্ড যে ব্রাঞ্চ সেটাকে বলা হয় ডেসক্রিপটিভ ইথিক্স, ফোর্থ মেটা ইথিক্স, ফিফথ হলো মডার্ন ইথিক্স। এখন এই ইথিক্সগুলো দিয়ে আমরা এক্সপ্লেইন করতে চাই, তাহলে এইগুলো কি হবে। অ্যাপ্লাইড ইথিক্স আসলে এক্সপ্লেইন করে যে একটা পজিটিভ আউটকাম কিভাবে আসা পসিবল। এখন সাপোজ আমরা চাচ্ছি যে একটা দেশের ক্রাইম রেটে জিরো হয়ে যায়, সেই ক্রাইম রেটকে অলমোস্ট জিরো করা তো পসিবল না, বাট অনেকটাই রিডিউস করা হোক। তো এটার জন্য গভর্নমেন্ট একটা স্টেপ নিল, সে যারাই কোনো একটা ক্রাইম করবে তার জন্য অনেক বড় বড় শাস্তি মানুষের কাছে আসলে শো করবে, যাতে করে এই ফলগুলো মানুষ করে না। যেমন সৌদি আরব, অন্যান্য জায়গাতে একটা চুরির জন্য হাত কেটে দেওয়া হয়। সো এই যে জিনিসটা, এটাতে একটা পজিটিভ ইম্প্যাক্ট যে মানুষ আসলে চুরি করে না। দেখা যায় যে মানুষ দোকান খুলে নামাজে গেছে অথবা কোথাও গেছে, কিন্তু তার দোকানে জিনিসপত্র চুরি হচ্ছে না। সো একটা পজিটিভ আউটকাম বা পজিটিভ একটা নেশার জন্য আমরা যে ভাবে এক্সপ্লেন করতেছি ইথিক্সের ব্যাপারগুলো, সেটা আলোচনা করা হয় অ্যাপ্লাইড ইথিক্সে। এখন নর্মেটিভ ইথিক্স, ডেসক্রিপটিভ ইথিক্স, ডেসক্রিপটিভ ইথিক্সের ক্ষেত্রে বলা হয় যে একটা সোসাইটির ভিতরে থাকতে হলে একটা মানুষজনকে কিভাবে বিহেভ করা উচিত, বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে কি কি জিনিসগুলো ফলো করা উচিত যাতে করে সোসাইটিতে পিস থাকে, সেই জিনিসগুলো বা রুল, সেগুলো বেসিক্যালি ডেসক্রিপটিভ ইথিক্সে আলোচনা করা হয়। মেটা ইথিক্সের ক্ষেত্রে আসলে বলা হয় কি, মেটা ইথিক্স বা মডার্ন ইথিক্সের অনেকটা সিমিলার কিছুটা ফ্যাক্ট আছে। মডার্ন ইথিক্সে বেসিক্যালি আমরা বলি যে আমাদের যে নিজেদের যে বিবেক বা জ্ঞান, সেটার সাথে ল অ্যান্ড আশেপাশে সব কিছুকে আসলে কম্বাইন করে যে ডিসিশন বা যে কাজগুলো করা হয় ইথিক্সের পার্ট, সেগুলোকে বলা হয় মডার্ন ইথিক্স। ঠিক এর আগে আমরা জাস্ট লগুলো মেনে চলবো, এই জিনিসগুলোকে আমরা ইথিক্সের পার্ট বলতাম। সো ইথিক্স অনেক ক্ষেত্রে আমরা দুটো ওয়ার্ড ইউজ করি, একটা হলো ইথিক্স আর একটা হলো মরালিটি। এখন জানা উচিত যে ইথিক্স আর মরালিটি কি সেম। দেখো এখানে দুটো মিমস আছে, একটা মিমসের এই দুটো মিমসের মধ্যে আসলে কনফিউজড যে আসলে ইথিক্স আর মরালিটি কি সেম না ডিফারেন্ট। সো ইথিক্স আর মরালিটি বেসিক্যালি আমরা সিনোনিম হিসেবে ইউজ করে থাকি, বাট কথা হলো যে ইথিক্স আর মরালিটি জিনিসটা আসলে দুটো কি ডিফারেন্ট কিনা। সো হ্যাঁ, এই দুটো জিনিসের যদি আমরা ডিফারেন্স বলতে চাই, তাহলে অনেক ক্ষেত্রে বলা হয় যে এই দুটো ওয়ার্ড আমরা সিনোনিম হিসেবে ইউজ করে থাকি, বাট মরালিটি অ্যান্ড ইথিক্সের ক্ষেত্রে কিছু বেসিক ডিফারেন্স আছে, দুটো জিনিস সেম না। এই যে দেখো দুটো মিমস এখানে দেখতে পাচ্ছ, এই দুটো মিমসের ক্ষেত্রে আসলে বোঝা উচিত যে এই দুটো জিনিস সেম না। সো কেমন সেম না, সেটা হলো মরালিটি বেসিক্যালি হলো প্রেসক্রিপটিভ। এখন প্রেসক্রিপটিভ মানেটা কি? প্রেসক্রিপটিভ মিনস হলো অলরেডি একটা রিটেন ডকুমেন্ট আছে বা একটা রিটেন দলিল আছে, সেই জিনিসটাই জাস্ট ফলো করা হয়, সেকে বলা হয় প্রেসক্রিপটিভ। এখন মরালিটি আসলে কাদের জন্য? মরালিটি হলো এই পৃথিবীতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা সকল মানুষের জন্য। মরালিটি কই লেখা আছে? মরালিটি হলি কোরআন বা বাইবেল, এই এখানে লেখা আছে। সো এই জিনিসগুলো কিন্তু চেঞ্জেবল না, আমরা চেঞ্জ করতে পারবো না। সো এটা কিন্তু একটা জেনারেশন পর জেনারেশন আসলে হ্যান্ড ওভার হইতেছে। তার থেকে বড় কথা হলো যে এই মোরালিটি আসলে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য। বাট ইথিক্সের ক্ষেত্রে বিষয়টা কি? ইথিক্স হলো একটা গ্রুপ বা সোসাইটিতে কিছু মানুষ কিভাবে বিহেভ করবে বা একটা মানুষ এই গ্রুপের মধ্যে কিভাবে বিহেভ করবে, সেটাকে বলা হয় ইথিক্স আলোচনা করা হয়। যেমন মনে করো একটা কোম্পানিতে একটা ম্যানেজারের বা ইনভায়রনমেন্ট বা সারাউন্ডিং বা রুলসগুলো একরকম হয়, ঠিক আরেকটা কোম্পানিতে গেলে তার রুলসগুলো আরেক রকম হয়, সেটা কিন্তু ভ্যারি করে। অ্যান্ড ইথিক্সের ক্ষেত্রে এই জিনিসটা আসলে প্রেসক্রিপটিভ না, এটা আপডেটেড, এটা মানুষ আপডেট করতে পারে। এখন এই এখানে যেমন আসলে জেনারেশন টু জেনারেশন হ্যান্ড ওভার হচ্ছে, বাট এই ক্ষেত্রে দেখা যায় ইট ইজ ডেভেলপড। সো এটা আসলে ডেভেলপ করা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ডিসিশন বা কোনো একটা আর্গু, যেমন আমরা বলি যে
সাপোজ কেউ যদি অর্গান ট্রান্সপ্লান্ট করতে চায় বা ডোনেট করতে চায়, তখন আসলে সেই জিনিসটা অনেকে ইথিক্যাল বলে, আবার অনেকে বলে যে ইথিক্যাল না। সো এই জিনিসটা আস্তে আস্তে অনেক ক্ষেত্রে আসলে ইথিক্যাল বলা হচ্ছে এই যে ইস্যুটা, এইগুলো কিন্তু আসলে ইথিক্সের পার্ট, বাট মরালিটি কিন্তু ডিফারেন্ট। মরালিটি অলরেডি রিটেন ডকুমেন্ট, বাট ইথিক্স কিন্তু চেঞ্জেবল। দেখো, কোনো একটা রুল বা কোনো একটা ল কোনো স্টেটে যদি বলা হয় বা হিউম্যান রাইট থেকে যদি বলা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় এই রুলগুলো চেঞ্জ হচ্ছে বা এই রুলগুলো আসলে মানুষের জন্য আসলে ভ্যারি করতেছে প্লেস টু প্লেস, কান্ট্রি টু কান্ট্রি। সো এই যে ইথিক্স, এটা কিন্তু চেঞ্জেবল। এটা সোশ্যাল সিস্টেম বা স্পেসিফিক রিকোয়ারমেন্ট অফ কন্ট্যাক্ট। মোরাল স্ট্যান্ডার্ড, এই যে আমরা বললাম যে মোরাল বা মোরালিটি, এই জিনিসটা আসলে মোরাল স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়? আমরা অনেক ক্ষেত্রে বলি গল্পের ক্ষেত্রে যে আসলে তোর মোরালই নাই, তোর আসলে কোনো, তুই একটি থেকে মানুষই না, তোর ভিতর কোনো মোরালিটির কিছুই আমি দেখতে পাচ্ছি না। সো মোরাল স্ট্যান্ডার্ড মিনস একটা পার্টিকুলার রুল অফ কন্ডাক্ট। সো এই রুল অফ কন্ডাক্ট, এই জিনিসটা আসলে মোরাল স্ট্যান্ডার্ডে তোমার আলোচনা করা হয়। বাট কথা হলো যে এই মোরাল স্ট্যান্ডার্ড আসলে কোন লোক বা কারা, যারা আসলে এগুলো তৈরি করছে বা যারা আসলে এগুলো করতেছে, এই মোরাল স্ট্যান্ডার্ড যে জিনিসগুলো বা ইথিক্যাল যে ইস্যুগুলো আমরা বললাম, এগুলো আসলে কারা ঠিক করে দেয়? তুমি জাস্ট ভাবো, তুমি এখন ছোটবেলায় ছিলা, কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা করা উচিত বা কোন জিনিসটা করা উচিত না, এটা কে বলতো? তোমার ফ্যামিলি বলতো, তোমার সারাউন্ডিং এ যারা সিনিয়র থাকতো তারা তোমাকে এগুলো শেখায় দিত। সো তারা বেসিক্যালি শেখায়। দেন আস্তে আস্তে তুমি বড় হইলা, বড় হইতে হইতে তুমি একটা জিনিস দেখতেছো যে তোমার একটা কালচার, দেখা যাচ্ছে যে তুমি যখন বাঙালি কালচারে আসছো, যখন তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করছো, তখন তোমার কালচার এক, আবার যখন বাইরে বা অন্য কোনো একটা দেশে যখন তুমি জন্মগ্রহণ করতেছো, তাদের কালচার এক। সো কালচার ডিফারেন্ট বা ট্র্যাডিশন ডিফারেন্ট, এটার উপর বেস করে তাদের মোরাল জিনিসগুলো বা ইথিক্যাল যে ইস্যুগুলো আছে, এগুলো কিন্তু ভ্যারি করতেছে। কেউ দেখা যাচ্ছে যে হ্যান্ডশেক করে একজনের সাথে ওয়েলকাম করতেছে, কেউ হাগ করে ওয়েলকাম করতেছে। সো জিনিসগুলো আসলে ভ্যারি করতেছে। সো এই ট্র্যাডিশন বা কালচার, এই জিনিসগুলো আসলে মোরাল স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়। শুধু তাই না, যখন তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, তখন তোমার এই জিনিসগুলো শেখে, তুমি স্কুলে যাও বা তোমার রিলিজিয়ন বলো বা যে কোনো ইনস্টিটিউশন বলো, তারা কিন্তু আসলে তোমার এই মোরাল স্ট্যান্ডার্ড, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা উচিত বা কোনটা করা উচিত না, এই জিনিসগুলো আসলে তোমাকে বলে। আফটার এ সার্টেন টাইম, যখন তোমার পার্টিকুলার এজ হয়ে যায় বা তুমি ম্যাচিউর হয়ে যাও, তখন তুমি তোমার নলেজ, তুমি তোমার এক্সপিরিয়েন্স বা তুমি তোমার বুদ্ধিমত্তা দিয়ে আসলে বোঝার ট্রাই করো কোন জিনিসটা আমার করা উচিত বা কোন জিনিসটা করা উচিত না, কোনটা ঠিক হবে, কোনটা ঠিক হবে না, কোনটাতে মানুষের জন্য কল্যাণ হবে বা কোনটাতে হবে না। সো নিজের উইজডম, নলেজ, এক্সপিরিয়েন্সও কিন্তু আমাদের মোরাল স্ট্যান্ডার্ডটাকে ঠিক করে দেয়। সেকেন্ড, এই যে মোরাল স্ট্যান্ডার্ডের আমরা কথা বললাম, আমাদের কিন্তু ছোটবেলা থেকে আসলে এই মোরাল স্ট্যান্ডার্ডগুলো সেম না। আমরা ছোটবেলায় যেমন করে ভাবতাম কোনো একটা ইস্যুকে, তুমি ঠিক বড় হয়ে ওই ইস্যুটাকে সেমভাবে ভাবতে পারো না। সো মানুষের মোরাল ডেভেলপমেন্ট হয়। এই মোরাল ডেভেলপমেন্ট নিয়ে একজন দর্শনবিদ, যার নাম হলো ওলসবার্গ, সে 1915-তে একটা রিসার্চ করে। যে রিসার্চটা বেসিক্যালি অলমোস্ট 20 বছর সময় লাগে যে মানুষের মোরাল ডেভেলপমেন্টের রিসার্চ তার ফাইনালাইজ করতে। সো সে এই 20 বছর পরে যখন ফাইনালাইজ করলো, তখন তার মোরাল ডেভেলপমেন্টকে সে বেসিক্যালি 3টা লেভেলে ভাগ করলো। একটা হলো লেভেল 1, একটা হলো লেভেল 2, একটা হলো লেভেল 3। লেভেল 1-এ সে আবার 2টা সাব ডিভিশন টাইপের করলো। সো প্রত্যেকটা লেভেলে যখন 2টা করে সাব টাইপের করলো, সো স্টেজ করলো, সো টোটাল স্টেজ হয়ে গেল 6। সো এই 6টা স্টেজ সম্পর্কে আমরা এখন জানি। ওলসবার্গের থিওরি অনুসারে সবার ফার্স্ট যে স্টেজটা থাকে সেটা হলো অ্যাভয়েড পানিশমেন্ট। এখন কথা হলো যে এই অ্যাভয়েড পানিশমেন্ট জিনিসটা কি আসলে আমরা কখনো ফেস করছি কিনা? তুমি মনে করো, তুমি যখন খুব ছোট ছিলা, ছোটবেলায় ছিলা, তখন কোনো একটা জিনিস তুমি স্কুলে যে কারো ধরো টিফিন খেয়ে ফেলতেছো বা কোথাও ধরো কাদার ভিতরে গোসল করতেছো বা বৃষ্টিতে বা যে কোনো একটা কিছু করতেছো, সো সেই জিনিসটাতে ছোট বাচ্চাটা কি ভয় থাকে যে আমার বাবা মা আমাকে পিটাবে বা স্যার আমাকে ধরে মারবে। সো এই জিনিসটা যেন না হয়, মানে পানিশমেন্ট যেন না পাইতে হয়, সে পানিশমেন্ট অ্যাভয়েড করার জন্য সব কাজ সে করতো। তখন তার মোরাল
থটটা ছিল এমন যে পানিশমেন্ট যেগুলোতে পাবো না সেগুলোই ভালো, যেগুলোতে পানিশমেন্ট পাবো তার মানে সেটা খারাপ। সো ফার্স্ট স্টেজটা যে কোনো একটা বাচ্চার ক্ষেত্রে শুরু হয় অ্যাভয়েড পানিশমেন্ট দিয়ে। তারপরে আস্তে আস্তে যখন একটু বয়স হয়, যখন দেখো যে তোমার 3-4-5 বছর হয়ে যাচ্ছে, তখন তোমার কি হয়? তোমাকে মনে করো তুমি স্কুলে গেলা, তোমাকে একটা চকলেট দেওয়া হইলো, আরেকবার তোমাকে আইসক্রিম দেওয়া হচ্ছে, কিন্তু তুমি যে কাজটা করতেছো, সাপোজ তুমি স্কুলে ফার্স্ট হইলা বা কোনো একটা ভালো কাজ করলা বা স্কুলকে হেল্প করলা বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলা, তখন তোমার স্যার বা তোমার বাবা মা তোমাকে চকলেট দিল বা গিফট দিল, বা তোমার ফ্রেন্ড মনে করো টিফিন নিয়ে আসলে তুমি তার সাথে টিফিন শেয়ার করলা। কেন? তুমি জানো যে তুমি যদি শেয়ার করো ইন রিটার্ন সে তোমাকে হেল্প করবে, বা তোমাদের যে বন্ডটা সেটা একটা স্ট্রং বা রিওয়ার্ড টাইপের। এই জিনিসটা কিন্তু খুব ছোটবেলায় আমাদের থট থাকে যে আমি কোনো একটা কাজ করবো, এটার জন্য আমার বাবা মা আমাকে চকলেট কিনে দেবে বা গিফট দেবে। এই জিনিসগুলো আমাদের খুব ছোট স্টেজে আসলে কাজ করে। মোরাল আমাদের ডেভেলপমেন্টের যদি কথা বলি, সেটা বেসিক্যালি আমাদের 7 to 10 ইয়ার্সের ক্ষেত্রে। সো থার্ড যে স্টেজ সেটাকে বলা হয়, ফার্স্ট এই দুটো স্টেজ ছিল প্রি কনভেনশনাল লেভেল, সেকেন্ড যে লেভেলটা সেটাকে বলা হয় কনভেনশনাল লেভেল। এই জায়গাতে ইন্টারপার্সোনাল ওরিয়েন্টেশন অ্যান্ড ল অর্ডার ওরিয়েন্টেশন তুমি খুব ভালোভাবে বোঝো। দেখো, যখন তুমি 12, 13, 14, 15 বছরের দিকে হইছো, তখন তুমি কি কাজ করছো? তুমি চাইছো যখন তুমি হাই স্কুল লেভেলে ছিল বা স্কুল লেভেল ক্রস করছো, তখন তুমি ট্রাই করছো সবসময় একটা মানুষের ইম্পর্টেন্স বা একটা গুরুত্ব দেয়া বা একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসার জন্য। কেমন যে তুমি স্কুলে ফার্স্ট হচ্ছ, খেলাধুলা করতেছো, সেখানে ভালো হচ্ছ, সেই জিনিসগুলো আসলে একটা মানুষের গুড বয় বা গুড গার্ল বা ব্যাড বয় যে ডিফারেন্সটা মানুষ আসলে তখন চাইতো, বা প্রত্যেকটা ছেলে মেয়ে চাইতো একটা গুড বয় বা গুড গার্ল হওয়ার জন্য। তখন আসলে আমাদের মোরাল ডেভেলপমেন্টটা এমন ছিল। দেন তারপরে যখন তোমার 15-16 হচ্ছে, তখন তুমি বুঝতেছো যে না, আমার এই সোসাইটিতে থাকতে হইলে আমার এই সোসাইটির যে ল অ্যান্ড অর্ডারগুলো আছে এগুলোকে মানতে হবে। তখন তুমি মানা শুরু করছো, ধরো 18 এজ বা 20 এজের কাছাকাছি তুমি এগুলোকে মানতেছো যে না, তোমার ল অ্যান্ড অর্ডারগুলো ক্লিয়ারলি মানতে হবে। দেন আফটার তুমি যখন ইয়াং হয়ে গেলা বা একটা টাইম পার হয়ে যাচ্ছে, তখন তুমি বুঝতেছো যে সোশ্যাল কন্ট্রাক্ট এই জিনিসটা বেসিক্যালি তোমার পোস্ট কনভেনশনের পার্ট। বা সোশ্যাল কন্ট্রাক্ট জিনিসটা আসলে বলতে কি বোঝায়, তখন মানুষের বিবেক বা বুদ্ধি এই জিনিসটা কাজ করে বেসিক্যালি। জাস্টিস অ্যান্ড স্পিরিট অফ দ্য ল। তুমি কোনো একটা জিনিস তখন আসলে বোঝা শুরু করো যে তোমার বিবেক যা বলে যে এই ল, মনে করো পার্টিকুলার কোনো একটা ল যেখানে বলা হচ্ছে, মনে করো বাংলাদেশের সংবিধান অনুসারে বলা হচ্ছে যে যে কোনো একটা ল, সার্টেন একটা ল যদি বলা হয়, সেই লটাতে বলা হচ্ছে তুমি এই কাজটা করতে পারবে না বা এই জিনিসটা করলে আসলে এই শাস্তিটা পাবে। তখন তোমার মনে হচ্ছে যে না, এই লটা আসলে মানে এই লটা ভ্যালিড না, বা এই লটা মানুষের উপকার যা করতেছে তার থেকে অপকার বেশি করতেছে। সো তখন তুমি করবা কি, এই লটা না মেনে তখন তুমি নিজের জ্ঞান বা বুদ্ধি বিবেক দিয়ে আসলে মানা শুরু করবা। এই লেভেলটাকে বলা হয় পোস্ট কনভেনশনাল লেভেল। অ্যান্ড লাস্ট অপশনটা হলো এই বিবেকটাকেই তুমি প্রাধান্য দিবা। তুমি বিবেক বা আশেপাশের সোশ্যাল ইনস্টিটিউশন বা ল, এই সব জিনিসগুলোকে বেছে তুমি তোমার কাছে যেটা একেবারে বেস্ট মনে হয় তুমি সেই জিনিসগুলো আসলে করবা সোসাইটির জন্য বা নিজের মোরাল বা ইথিক্সের ক্ষেত্রে। সো এটা হলো একেবারে লাস্ট স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট। বাট হোমওয়ার্কের একটা প্রবলেম কি ছিল, তার একটা ফল্ট ছিল। সেই ফলটা দেখো, সে ফলটা পরবর্তীতে যখন আসলে মানুষের কাছে জানা হয়, তখন এই মিমসের মতো আমার কি ফল্ট ছিল বা ভুল ছিল, সেটা ছিল বেসিক্যালি ছেলেদের বা মেলদের এর মোরাল ডেভেলপমেন্টের উপরে রিসার্চটা করছে। বাট একটা ছেলের মোরাল ডেভেলপমেন্ট যেমন ভাবে হয়, একটা মেয়ের মোরাল ডেভেলপমেন্টটা সেম ভাবে হয় না। সো এই মেয়েদের মোরাল ডেভেলপমেন্ট নিয়ে পরবর্তীতে ক্যারল গিলিগান আসলে রিসার্চ করে, যেটা শুধু মেয়েদেরকে নিয়েছিল। সে করলো কি, মেয়েদের মোরাল ডেভেলপমেন্টকে 3টা স্টেজে ভাগ করলো। একটা হলো প্রি কনভেনশনাল, একটা হলো কনভেনশনাল, একটা হলো পোস্ট কনভেনশনাল। এখন কথা হলো যে প্রি কনভেনশনাল জিনিসে কি হয়, কনভেনশনাল জিনিসে কি হয়, পোস্ট কনভেনশনালে কি হয়। দেখো,
প্রি কনভেনশনালে একটা ছোট বাচ্চা, একটা ছোট মেয়ে, সে সবসময় চায় যে পরিবার তাহলে তার কেয়ার করুক বা তার যত্ন নিক, সে গিফট পাক, সে ইম্পর্টেন্স পাক, সে নানা কিছু। এই জিনিসগুলো বা এই যে নিজের যে কেয়ার, এটা ছিল প্রি কনভেনশনাল একেবারে আর্লি স্টেজে একটা মেয়ের। বাট পরবর্তীতে এসে যখন মেয়েটার একটু এজ হয়ে যায় সার্টেন 15, 14 বা 16, 17, এই টাইপের একটা এজে এসে মেয়েদের একটা মোরাল চেঞ্জ আসে, মোরাল ডেভেলপমেন্ট হয়। সেটা কেমন একটা রেসপন্সিবিলিটি চলে আসে। কেমন রেসপন্সিবিলিটি? বাবা মার প্রতি রেসপন্সিবিলিটি, নিজের ভাইয়ের উপর রেসপন্সিবিলিটি বা ফ্যামিলির উপর রেসপন্সিবিলিটি। তখন তারা কি করে যে শুধু নিজেদের কথা চিন্তা করে না, তারা ফ্যামিলির অন্যান্য মানুষেরও আসলে কেয়ার করে, তাদের যত্ন নেয়, তাদের আসলে কাজে হেল্প করে। সেই জিনিসটা পরবর্তীতে যখন ওই মেয়েটা মা হয় বা কারো ওয়াইফ হয়, যেটা আসলে আমরা দেখতে পারি স্বভাবগতভাবে একটা মা বা একটা ওয়াইফ আসলে অনেক কেয়ারিং বিহেভিয়ার শো করে। সে জাস্ট তার যে পছন্দের তার সন্তান, তার স্বামী বা তার যে ফ্যামিলি মেম্বার, তাদের জন্য কেয়ার করে। সে নিজের কেয়ারের থেকে, নিজের যত্ন নেওয়ার থেকে ওই মানুষগুলোর ইম্পর্টেন্স সব থেকে বেশি দেয়। সো এটা হলো কনভেনশনাল মোরাল ডেভেলপমেন্ট। অ্যান্ড লাস্ট স্টেজ হলো পোস্ট কনভেনশনাল। এটা আসলে সব মানুষের ক্ষেত্রে, অনেক মেয়ে আসলে এই লেভেলে যায় না। এই লেভেলে গেলে তখন সে নিজের জন্য চিন্তা করে অ্যান্ড পরিবারের অন্যান্য মানুষের জন্য আসলে চিন্তা করে। কিন্তু ক্যারল গিলিগানের মতে আসলে অনেক মানুষই আসলে এই লেভেলে যাইতে পারে না। সো ক্যারল গিলিগান অ্যান্ড হোলবার্গের থিওরিতে যে ডিফারেন্সগুলো হলো, সেই ডিফারেন্সগুলো দেখো এই চার্টে দেয়া আছে। ফার্স্ট ডিফারেন্স হলো হোলবার্গের থিওরিটা করা হয়েছে রাইট বেসড অ্যানালাইসিস, মানে যে আসলে যোগ্য বা যার যে অধিকার তাকে সেটা দেওয়া উচিত। বাট একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। একটা মেয়ের ক্ষেত্রে অধিকার বা রাইটের থেকে যে জিনিসটা বেশি ম্যাটার করে তারা হলো কেয়ার বেসড অ্যানালাইসিস। একটা মেয়ে অনেক সফট টাইপের বিহেভিয়ার পছন্দ করে, বা মেয়েরা অনেক বেশি কেয়ারিং হয়, লাভিং হয়, বা তার হাজব্যান্ড বা তার সন্তান বা ফ্যামিলির জন্য। এই জিনিসটা মেয়েদের মোরাল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। সো এটা হলো কেয়ার বেসড অ্যানালাইসিস। তারপরে হোমওয়ার্কে দেখছিলাম যে আমরা 6টা ডিফারেন্ট স্টেজ আমরা পাইলাম, মানে প্রি কনভেনশন, কনভেনশন, পোস্ট কনভেনশনে আসলে 6টা ডিফারেন্ট স্টেজ দেখছি। বাট গিলিগানস থিওরিতে আমরা বেসিক্যালি 3টা লেভেলই দেখছি। অ্যান্ড এটার ক্ষেত্রে ইনি করছে বেসিক্যালি মেল প্যাটার্ন ডেভেলপমেন্ট আর ইনি করছে ফিমেল প্যাটার্ন ডেভেলপমেন্ট। অ্যান্ড এটার ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আসলে পার্সোনাল রিলেশনশিপ যে আসলে মোরাল ডেভেলপমেন্টের যে একটা ফ্যাক্টর হইতে পারে এমন না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে পার্সোনাল রিলেশনশিপ মোরাল ডেভেলপমেন্টের অনেক বড় একটা ফ্যাক্টর। সো প্রত্যেকটা মেয়ের জন্য তার নিজের পার্সোনাল যে রিলেশনশিপ, সেটা হতে পারে হাজবেন্ডের সাথে, ছোট ভাই বা বোন বা কাজিন বা ফ্যামিলির সাথে, এটা কিন্তু তার মোরাল ডেভেলপমেন্টে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে বা বেসিস বা ভিত্তি বলতে পারি। অ্যান্ড হোমওয়ার্কের ক্ষেত্রে কিন্তু কোথাও আমরা লাভ বা কেয়ার এই টাইপের কিছু দেখি না। বাট একটা মেয়ের ক্ষেত্রে তার সব কিছুই আসলে ভালোবাসা, যত্ন, এগুলোকে ঘিরেই হয়। সো এটা ছিল তাদের বেসিক ডিফারেন্স। তারপর যে টপিক সেটা হলো ইথিক্যাল রিলেটিভিজম অ্যান্ড ইথিক্যাল অ্যাবসলিউটিজম। এখন এই দুটো জিনিস বলতে আসলে কি বোঝায়? দেখো, ইথিক্যাল রিলেটিভিজম অ্যান্ড ইথিক্যাল অ্যাবসলিউটিজম, এই দুটো জিনিসের মধ্যে আমরা অলরেডি শুরুতে দেখছিলাম যে কোনো একটা টিচারের কাছে যখন বলা হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানি আসলে ঠিক কি ভুল, তখন একজন বলে ঠিক আর একজন বলে ভুল। টিচার দুইজনকে রাইট বলে। এই জিনিসটাকে রিলেটিভিজম দিয়ে আসলে এক্সপ্লেন করা যায়। যেমন মনে করো ইউকেতে বলা হচ্ছে যে ড্রিঙ্কস করা নিষেধ না, বাট ইন্ডিয়াতে বা বাংলাদেশে বা সৌদি আরব বা যেগুলো ইসলামিক কান্ট্রি, সেগুলোতে বলা হচ্ছে যে না, এটা প্রহিবিটেড বা নিষেধ। সো দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট। দুইটার ক্ষেত্রে দুইটা ইথিক্যাল ইস্যু কিন্তু ডিফারেন্ট কেস শো করতেছে। সো এটাকে বলা হয় ইথিক্যাল রিলেটিভিজম। অ্যান্ড আরেকটা জিনিস মনে করো, অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাবর্শন, অনেকে অ্যাবর্শন সাপোর্ট করে, আবার অনেকে অ্যাবর্শন সাপোর্ট করে না। সো এই অ্যাবর্শন নিয়ে দুইটা ইস্যু, ইয়েস অর নো। অনেক জায়গাতে, পৃথিবীর অনেক কান্ট্রিতে অ্যাবর্শনটাকে লিগ্যাল করে দেওয়া হচ্ছে, বা অনেক জায়গাতে এখন প্রহিবিটেড বা নিষেধ করে দেওয়া হয়েছে। সো এটা কিন্তু ভ্যারি করতেছে। এই টার্মটাকে বলা হয় ইথিক্যাল রিলেটিভিজম।
ডেথ পেনাল্টি বা তোমার পার্টিকুলার ল, তারপরে হলো মোরাল স্ট্যান্ডার্ড যেমন এআই ইস্যু, দেন তোমার অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে মানুষ একটা সার্টেন এজ হয়ে যাওয়ার পর মানুষ যদি খুব বেশি ফ্রাস্ট্রেটেড থাকে, মানুষ নিজ ইচ্ছাতে জীবন দান দিয়ে দিচ্ছে বা সুইসাইড করতেছে, যেটা অনেক দেশে আসলে লিগ্যাল করে দেওয়া হয়েছে, অনেক দেশে আসলে এটা ইললিগ্যাল। সো এই জিনিসগুলো কিন্তু কোশ্চেন আবো যে আসলে এটা কি আসলে ইথিক্যাল আর ইথিক্যাল নট। এই জিনিসটাই আসলে এক্সপ্লেন করা হয় ইথিক্যাল রিলেটিভিজমে। অ্যান্ড ইথিক্যাল অ্যাবসলিউটিজম জিনিসটা কি? সত্য কথা বলবা, সদা সত্য কথা বলবা। এটা বাংলাদেশ হোক, তোমার সৌদি আরব হোক, ইউএস হোক, যে কোনো কান্ট্রিতে হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, তোমাকে সত্য কথা বলতে হবে। এই জিনিসটাকে বলা হয় ইথিক্যাল অ্যাবসলিউটিজম। অ্যান্ড আমরা যে ইথিক্সের যে প্রিন্সিপালগুলো বেসিক্যালি আলোচনা করি, কোনো একটা কাজ করি, সেই ইথিক্যাল ইস্যুগুলোর চারটা ক্রিটিক্যাল প্রিন্সিপাল থাকে। একটা হলো ইগো বেসড প্রিন্সিপাল, একটা হলো রুল বেসড প্রিন্সিপাল, একটা হলো এন্ড বেসড প্রিন্সিপাল, একটা হলো কেয়ার বা লাভ বেসড প্রিন্সিপাল। এখন ইগো বেসড প্রিন্সিপাল জিনিসটা বলতে কি বোঝায়? ইগো মিনস আমরা আমাদের সোসাইটিতে অনেক মানুষ দেখি যে মানুষগুলো আসলে মনে করো নিজেদের আধিপত্য বা নিজেদের যে টাকা পয়সা এইগুলো শো করার জন্য বা মানুষের কাছে হিরো সাজার জন্য তারা আসলে ডোনেট করে, বা অনেক ক্ষেত্রে কোনো একটা কাজ করে পলিটিশিয়ানরা শুধু নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ইগোর জন্য। সো এই যে কাজগুলো করতেছে বা মনে করো ডোনেশন, সো এটা একটা ইথিক্যাল কাজ, বাট সে করতেছে কিসের জন্য? সে নিজের ইগোর জন্য করতেছে, বা মানুষের ডোনেশনের যে রিয়েল মোটিভটা থাকে সে সেটা শো করতেছে না, বাট সে করতেছে কি? সে নিজের মানুষের কাছে বড় হওয়ার জন্য বা এই টাইপের শো করার জন্য আসলে সেই কাজটা করতেছে। সো এটা হলো ইগো বেসড প্রিন্সিপাল। ইগো বেসড প্রিন্সিপালের ক্ষেত্রে আসলে দুটো টার্ম চলে আসে, একটা হলো সেলফিশ বা স্বার্থপর, আরেকটা হলো সেলফ সেন্টার্ড বা আত্মকেন্দ্রিক, যেটা আমরা বলে থাকি। এখন আত্মকেন্দ্রিক জিনিসটা কি? আত্মকেন্দ্রিক জিনিসটা হলো, মনে করো আমি একটা কাজ করতেছি, আমি বাইরে যাব না, আমি আমার একটা রিসার্চ করতেছি, বা আমি মনে করো কারোর সাথে কোনো একটা খাবার শেয়ার করবো না। সো আমি কোনো একটা ফুড আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলাম না, আমি যাতে নিজে পুরোটা খাইতে পারি, বা আমি কোনো একটা গেম নিয়ে আসলাম, আমি নিজে আগে না খেলে আমি কারোর সাথে শেয়ার করতেছি না, বা আমি মনে করো একটা জ্ঞান বা যে কোনো কিছু। এই জিনিসটাকে বলা হয় আত্মকেন্দ্রিক। আমি কিন্তু অন্যের ক্ষতি করতেছি না বা অন্যের কোনো লস করতেছি না, এটা আমি নিজের জন্য। আর সেলফি জিনিসটা কি? আমি নিজের লাভের জন্য অন্যের আসলে ক্ষতি করতেছে। মনে করো একটা খাবার নিয়ে এসছে মিষ্টি, তুমি মিষ্টি এসছে, 4 জনের জন্য 4টা মিষ্টি আছে, তুমি পরিবারের 4 জনের জন্য 4টা মিষ্টি, তুমি বললা কি তুমি 2টা মিষ্টি খেয়ে ফেললা, আর থাকলো কয়টা? 2টা। তো এই 2 খাবে 3 জন, যে জিনিসটা আসলে ঠিক না। 4 জন পার পিস একটা করে। তুমি যদি একটা কাজ করতে যে তুমি 4টা মিষ্টি নিয়ে আসা, বাট আগে থেকে ঠিক করতে যে আমি কাউকে দিব না, আমি নিজেই খাবো। সো এই জিনিসটাকে বলা হয় আত্মকেন্দ্রিক, বাট এই জিনিসটাকে বলা হয় সেলফিশ। সেকেন্ড যে জিনিসটা সেটা হলো রুল বেসড প্রিন্সিপাল। রুল মানে মনে করো তুমি একটা করাপশন করছো বা একটা কোনো ফল্ট করছো, তুমি এটার জন্য যে শাস্তি বা পানিশমেন্ট সেটা তুমি ফেস করবা। রুল ইজ রুল, তুমি এর বাইরে কিছু করতে পারবা না। সো প্রত্যেকটা কাজে বা প্রত্যেকটা ইথিক্যাল ইস্যুতে যে রুলগুলো থাকে, সেই রুলগুলো বেস করে যে আমরা তোমার যে প্রিন্সিপাল সেটাকে বলা হয় রুল বেস প্রিন্সিপাল। যেমন সত্য কথা বলবা, কাউকে কারোর সাথে কোনো করাপশন করা যাবে না, কোথাও চুরি করা যাবে না, এই টাইপের। এন্ড বেস প্রিন্সিপাল, আমি কোনো একটা কাজ করলাম, যেমন মনে করো রবিন হুডের কাহিনীটা, সে বা মনে করো তুমি তোমাকে রাজা বা তোমার যারা গভর্নমেন্ট তারা আসলে নিজেরা টাকা খাচ্ছে বা নিজেদের ব্যাংকে হিউজ পরিমাণ টাকা গ্যাদার করছে, বা জমিদারের ক্ষেত্রে যদি আমরা বলি, কিন্তু তারা তাদের প্রজাকে বা যারা সিটিজেন আছে তাদেরকে টাকা পয়সা দিচ্ছে না, তারা না খেয়ে মরতেছে। তখন তারা কি করলো? যে চুরি করলো রাজার কাছ থেকে বা জমিদারের, চুরি করে নিয়ে এসে মানুষের কাছে সাপ্লাই দিচ্ছে যাতে করে মানুষ খাইতে পারে। এই জিনিসটা আসলে কনসিকুয়েন্স বা রেজাল্টটা কিন্তু বেটার। রেজাল্টটাতে কি হচ্ছে? মানুষের জন্য লাভ হচ্ছে। সো এটাকে বলা হয় এন্ড বেসড প্রিন্সিপাল বা কনসিকুয়েন্স বা রেজাল্ট বেসড প্রিন্সিপাল। আরেকটা হলো কেয়ার লাভ বেসড প্রিন্সিপাল। এই জিনিসটা কি? তোমার মা, মনে করো তুমি পুকুরে এখানে সাঁতার কাটতেছো, তুমি ডুবে যেতে ধরতেছো, তোমার মা সে সাঁতার জানে না, বাট দেখতেছে যে তুমি ডুবে যেতেছো, সে কিন্তু উইদাউট সেকেন্ড যে থটটা করবে, এটা করার আগে সে নিজে লাভ দেবে যাতে করে তোমাকে সে বাঁচাইতে পারে। এই জায়গাতে কিন্তু এটা কিন্তু ভালোবাসা বা লাভ,
এই যে প্রিন্সিপালটা, এটা হলো এই যে অ্যাক্টিভিটিটা, এটা হলো লাভ বা কেয়ার বেস প্রিন্সিপাল। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে দেখলে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে একজন রাস্তায় পড়ে আছে। এখন তুমি ভালোবাসা বা লাভ থেকে বা কেয়ার থেকে তুমি সেই লোকটাকে যদি হসপিটালে নিয়ে যাও, তুমি যে কাজটার জন্য যাইতেছিলে তুমি সেটা করতে পারবে না। সেকেন্ড কথা, তোমাকে পুলিশ কেস হইতে পারে বা পুলিশের কিছু হ্যাসেল পোহাইতে হবে, হসপিটালে অনেক টাইম থাকতে হবে, তোমার নিজের অনেক টাইম বা অনেক কিছু চলে যাবে। বাট তুমি করতেছো কিসের জন্য এই কাজটা? কেয়ার বা লাভ থেকে। সো এই জিনিসটাকে বলা হয় কেয়ার বা লাভ বেস প্রিন্সিপাল।